আচ্ছা, কখনো মনে হয়েছে আমরা যে আকাশের দিকে তাকিয়ে চাঁদকে দেখি, সেই চাঁদ যদি কখনো পৃথিবীর উপর ভেঙে পড়ে সেদিন কি হবে? এছাড়াও বহুকাল থেকে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে। সেটা হলো, এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরাই কি শুধু পৃথিবীতে বসবাস করি? আর অন্য কোনো গ্রহে কি প্রাণের কোনো অস্তিত্ব আসলেই নেই? নাকি পৃথিবীর বাইরে থেকে অন্য জীবেরা, যাদেরকে আমরা এলিয়েন বলি, তারা সবকিছু আড়াল থেকেই লক্ষ্য করছে? তো একদিন এমন সময় এলো যে চাঁদ পৃথিবীর দিকে প্রচন্ড দ্রুত গতিতে এগিয়ে আসতে শুরু করলো। আর চাঁদ পৃথিবীর যত কাছে আসছিল, পৃথিবীতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। সমুদ্রের সুনামি থেকে শুরু করে আরো অনেক কিছু। আর তারপর যা যা হলো তা আপনার মাথা ঘুরিয়ে দিবে এই সেরা সাইফাই মুভিটি। সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো ফিল্মাইট এক্সপ্লেইনার। চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। সালটা ছিল 2011। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা, যার নাম নাসা পৃথিবীর বাইরে মহাকাশে একটা স্যাটেলাইটকে মেরামত করার জন্য চাঁদে একটা মিশনে পাঠায়। এই মিশনে যেসব মহাকাশচারীরা গিয়েছিলেন তাদের মধ্যে হলেন রায়ান হার্পার, জোসিন্ডা পাউলার এবং এলান মার্কাস। কিন্তু তারা সেখানে পৌঁছানোর পর একসময় হঠাৎ তাদের মহাকাশযানে কিছুটা সমস্যা দেখা দেয়। আর এক রহস্যময় বস্তুর ঝাঁক পৃথিবীর বাইরে ওই মহাকাশের মধ্যে তাদের উপর আক্রমণ করে। এতে এই মানুষটা, যার নাম এলান মার্কাস, সে মহাকাশ যান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে সেই মহাশূন্যেই হারিয়ে যায়। হার্পার সেই বস্তুগুলোর ধাক্কায় মহাকাশযানের ভেতরে প্রবেশ করে এবং কোনো রকমে বেঁচে যায়। মহাকাশযানের ভেতরে প্রবেশ করে সে দেখে এই দুর্ঘটনায় তাদের সহকর্মী অর্থাৎ জোসিন্ডা জ্ঞান হারিয়েছে। আর চাঁদের মাটিতে সেই রহস্যময় ঝাঁক একটা গর্তের ভেতরে প্রবেশ করছে। এই ঘটনার পর কেটে যায় প্রায় 18টা মাস। তবে সেই দুর্ঘটনার রেশ কিন্তু এখনো রয়েই গেছে, কারণ বর্তমানে পৃথিবীতে মহাকাশে ঘটে যাওয়া সেই ঘটনার বিচার চলছে। আসলে সেদিন কি হয়েছিল? নাসা এবং বিচারালয় কেউই বিশ্বাস করতে পারে না যে সেদিন কোনো রহস্যময় বস্তু আক্রমণ করেছিল, এবং এই জন্য তারা হার্পারকে বহিষ্কার করে। এই ঘটনার ফলে হার্পারের পরিবারকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হার্পারদের বাড়িটাও হাতছাড়া হয়ে যায়। পেরিয়ে যায় 10টা বছর। ক্যাসি নামে এক সাফাই কর্মীকে দেখানো হয়, যে কিনা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে এক প্রফেসরের ঘরে ঢুকে চাঁদের কক্ষপথকে ট্র্যাক করার জন্য। এবং একই সাথে জানা যায় তার কাছে নাকি এমন একটি খবর বা তথ্য রয়েছে যা কিনা সমগ্র পৃথিবীকে চমকে দিতে পারে। এবং সেই খবরটা জানানোর জন্য সে নাসার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু যোগাযোগ করতে পারে না। এদিকে দেখা যায় জো বর্তমানে একজন সিঙ্গেল মাদার এবং স্পেস সেন্টারের ডেপুটি ডিরেক্টর। তাই সেন্টার থেকে তাকে জানানো হয় চাঁদের কক্ষপথে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে এবং চাঁদের গায়ে মেয়ের প্রাইজাম নামে এক জায়গার গর্ত থেকে কোনো একটা অজানা গ্যাস বেরোচ্ছে। এদিকে ক্যাসিকে দেখা যায় এক জায়গায় হার্পারের সঙ্গে তার দেখা হয় এবং হার্পারকে সে অনুরোধ করতে থাকে তাকে কোনো মতে নাসার সঙ্গে যোগাযোগ করানোর। হার্পারের জীবনও কিন্তু সেই মহাকাশের দুর্ঘটনার পর থেকে অনেকটাই পাল্টে গেছে। বর্তমানে সে তার স্ত্রীর সাথেও থাকে না। এবং ক্যাসির জীবনও দেখানো হয়। ক্যাসির মা একজন মানসিক রোগী। কিছুক্ষণ পরপরই সে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তিনি মনে করেন তার ছেলে নাসায় কাজ করে, তাই ক্যাসি চায় কোনো একটা চমৎকার করে একদিন তার মায়ের যে মিথ্যা ধারণা সেটাকে গর্বের সাথে সত্যি করার। সে নাসায় চাকরি করতে চায়। এদিকে নাসার গবেষকরা জানতে পারে যে বর্তমানে চাঁদ নিজের কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হতে চলেছে এবং সেটা একটা যান্ত্রিক কক্ষপথের উপর ঘোরাফেরা করছে। আমরা সবাই জানি যে পৃথিবীর জন্য চাঁদ কতটা জরুরি। চাঁদের কারণে জোয়ার ভাটা হয় এবং আরো নানান জিনিস। সুতরাং চাঁদ যদি পৃথিবীর কক্ষপথ থেকে সরে যায় তাহলে পৃথিবীর জন্য সেটা খুবই দুর্ভাগ্যজনক দিন হবে। এবং যেহেতু চাঁদ পৃথিবীর কক্ষপথ থেকে দূরে সরে যাচ্ছে, সুতরাং চাঁদের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পৃথিবীর পৃষ্ঠের মধ্যে পড়বে। আর সেই চাঁদের ছোট ছোট অংশগুলো যত দ্রুত গতিতে কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকে এগিয়ে আসবে, পৃথিবীর জন্য কিন্তু ততটাই ভয়ানক হয়ে উঠবে। এইসব ভয়ানক দিন যাতে দেখতে না হয় সেজন্য এইসব ঠিক করার জন্য বিজ্ঞানীদের কাছে মাত্র 3 সপ্তাহেরও কম সময় অবশিষ্ট ছিল। কিন্তু নাসার বিজ্ঞানীরা বর্তমানের এই খবর পৃথিবীবাসীকে জানাতে চায় না, কারণ তারা জানে সোশ্যাল মিডিয়ার যুগে এই খবর তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে এবং মানুষের মধ্যে সৃষ্টি হবে আতঙ্ক।
ওদিকে নাসার বিজ্ঞানীদের মুখে শোনা যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা। কারণ চাঁদ নাকি পৃথিবীর কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকেই প্রবল গতিতে এগিয়ে আসছে। এত বড় একটা খবর কিন্তু বেশিক্ষণ চেপে রাখা যায় না, তৎক্ষণাৎ হইচই শুরু হয়ে যায়। নাসা অবশেষে তাড়াতাড়ি একটা মহাকাশযান বা স্পেসশিপকে চাঁদে পাঠায়। এদিকে সমুদ্রে দেখা যায় জলোচ্ছ্বাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নানান রকম সমস্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। সাধারণ মানুষের ওপর নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে যায়। তারা নিজেদের খাদ্য এবং সুরক্ষিত বাসস্থানের জন্য মরিয়া হয়ে পড়েছে। এদিকে টিভিতে সংবাদ মাধ্যমে একটা নতুন তথ্য দেখানো হয়। বলা হয় চাঁদ নাকি একটা কৃত্রিম তারার দ্বারা শক্তি পায়। এসব শোনার পর হার্পার ক্যাসির দেখানো কিছু কাগজপত্র খুঁজতে যায়, কারণ ক্যাসি একসময় এই বিষয়ে একই কথা বলেছিল, যেটা কিনা এখন সত্যি হতে চলেছে। হার্পার ক্যাসির কাছে জানতে চায়, তুমি কিভাবে নাসার আগেই এত বড় একটা বিষয় জানতে পারলে? ক্যাসি তাকে জানায়, আমি অনেক দিন ধরে এমন কিছু মেগা স্ট্রাকচার নিয়ে নিজের মতো করে রিসার্চ করছিলাম। প্রশ্ন আসে, মেগা স্ট্রাকচার কি? মেগা স্ট্রাকচার হলো এমন একটা বিশালাকার জিনিস যার সাহায্যে আমরা সূর্য বা কোনো নক্ষত্রের শক্তি নিতে পারবো। হতে পারে চাঁদের ভেতরে এমন একটা নক্ষত্র ঢুকে গেছে, যার জন্য এখন সমস্যার মধ্যে আছে চাঁদ, এবং এজন্যই চাঁদ নিজের কক্ষপথ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় নাসার পাঠানো স্যাটেলাইট 62 নামে একটা চন্দ্রযান চাঁদে পৌঁছে গেছে, এবং চাঁদের ওই জায়গায় যেখানে গর্ত থেকে গ্যাস বেরোচ্ছিল সেখানে একটা যন্ত্র প্রবেশ করানো হয়। কিন্তু সেটা প্রায় 25 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পর উল্টো ফেরত আসতে শুরু করে, এবং এর সাথে সাথেই চাঁদ আবারও কক্ষপথ থেকে সরে যেতে শুরু করে। আর দেখা যায় সেই গর্ত থেকে এক বিশাল রহস্যময় ঝাঁক বেরিয়ে আসছে। মনে পড়ল সেই প্রথম সিনটার কথা। এই রহস্যময় ঝাঁক অনেকদিন আগে থেকেই বেরিয়ে আসছিল, কোনো অদ্ভুত ক্রিয়েচারের মতোই। রহস্যময় ঝাঁক মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ করে দেয়, ঠিক যেরকম 10 বছর আগে হার্পারদের সঙ্গেই হয়েছিল। এদিকে দেখা যায় চাঁদ নিজের কক্ষপথ থেকে সরে যাওয়ার কারণে সমুদ্রে এতটা জলোচ্ছ্বাস বৃদ্ধি পায় যে ভয়ঙ্কর সুনামির দেখা দেয়, যা বড় বড় বিল্ডিং, যানবাহন, মানুষ সবকিছুকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যেতে শুরু করে। বড় ভয়ঙ্কর সেই দৃশ্য। এই বিপজ্জনক পরিস্থিতিতে নাসার ডিরেক্টর নিজেকে বাঁচানোর জন্য জোয়ের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে দেয়, এবং জোকে বলে হোল্ডেন ফিল্ড নামে একজনের সঙ্গে দেখা করতে। আর এই বলেই সে চলে যায়। জো তার কথা মতো হোল্ডেনের ঠিকানায় পৌঁছে যায়, এবং সেখানে সে একটা ভিডিও ফুটেজ পায়, যেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে 10 বছর আগের সেই রহস্যময় ঝাঁকের হামলার দৃশ্য, যার কথা হার্পার বারবার বলেছিল। হোল্ডেনের কাছে জো জানতে চায় যে 10 বছর আগে থেকে যে জিনিসটা শুরু হয়েছিল, সে জিনিসটা জানা সত্ত্বেও কেন এত বড় বিপদটাকে তোমরা 10 বছর ধরে অবহেলা করে গেছো। আজকে তার ফল পেতে চলেছি। চাঁদ খুব দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এর দায়িত্ব কে নেবে? তুমি? উত্তরে হোল্ডেন বলে, 1969 সালে 20 জুলাইয়ের একটা ঘটনা শোনো, যেদিন অ্যাপোলো 11 প্রথম চাঁদের মাটিতে পা রাখে। পুরো পৃথিবীর কাছে দিনটা স্মরণীয় ছিল, কিন্তু কারো এটা মনে নেই যে ওই দিন চন্দ্র অভিযানে 2 মিনিটের জন্য মহাকাশচারীদের সঙ্গে স্পেস সেন্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে এই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আসল কারণ কি ছিল সেটা কেউ জানে না। আসল কারণটা ছিল চাঁদের গর্ত থেকে নির্গত হওয়া সেই অদ্ভুত ঝলমলে আলো, যেটা সেদিন মহাকাশচারীরা দেখতে পেয়েছিল। কিন্তু এই রহস্যের কথা তারা কাউকে জানায়নি। পৃথিবীতে এসে এতদিন এই সমস্ত তথ্য হোল্ডেন নিজের কাছে সুরক্ষিত রেখেছিল, কারণ চাঁদে যে টেকনোলজি রয়েছে তার সামনে আমাদের বুদ্ধি বা টেকনোলজি খুবই নগণ্য, এবং এই জন্য এসব কিছু থামাতে আমরা একটা প্রজেক্ট শুরু করেছিলাম, যার নাম জুলু এক্সট্রা 7। কিন্তু সেই প্রজেক্টটাও টাকার অভাবে বন্ধ হয়ে গেছে। তো আমাদের এখানে আর কি করার আছে বলো? এইসব কিছু শোনার পরেও জো কিন্তু হাল ছাড়ে না। এদিকে আমেরিকার সুরক্ষা বিভাগের অফিসারদের দেখা যায়, তারা সিদ্ধান্ত নিয়েছে যদি চাঁদ পৃথিবী পৃষ্ঠে এসে ধাক্কা মারে তাহলে তারা পরমাণু বোমার সাহায্যে চাঁদকেই ধ্বংস করে দেবে। কিন্তু ব্যাপার হলো, যদি পরমাণু বোমা তারা ব্যবহার করে তাহলে কিন্তু মানুষ সভ্যতাকেও ধ্বংসের মুখে পড়তে হবে। এদিকে সময় যত যাচ্ছে দেখা যায় পৃথিবীর স্থলভাগ ধীরে ধীরে জলের তলায় বা সমুদ্রের তলায় চলে যাচ্ছে। হার্পারকে দেখা যায়
সে ক্যাসিকে সাথে নিয়ে নাসার গবেষণাগারে যায় এবং সেখানে জো এর সঙ্গে ক্যাসির আলাপ হয়। জো চাঁদ সম্পর্কিত সমস্ত পরীক্ষা নিরীক্ষা হারপারকে দেখায় এবং বলে ওই রহস্যময় ঝাঁকগুলো যখন চাঁদের গর্ত থেকে বেরিয়ে আসে তখন কিন্তু চাঁদ নিজের কক্ষপথেই ফিরে যায়। কিন্তু ওই ঝাঁক চাঁদের গর্তের ভেতরে ফিরে যাওয়ার সাথে সাথেই চাঁদকে দেখা যায় কক্ষপথ থেকে সরে যাচ্ছে। অর্থাৎ চাঁদ যে নিজের কক্ষপথ থেকে সরে যাচ্ছে এটার জন্য ওই ঝাঁকগুলোই দায়ী এবং এর সাথে মোকাবেলা করার জন্য হারপারকে দরকার, কারণ সে 10 বছর আগে মহাকাশযানকে বৈদ্যুতিক সম্পর্ক ছাড়াই ল্যান্ড করিয়েছিল। এবং একটা কথা পরিষ্কার যে এই অদ্ভুত রহস্যময় ঝাঁক তখনই কোনো বস্তুর দিকে এগিয়ে যায় যখন সে বস্তুর মধ্যে বৈদ্যুতিক সংযোগ থাকে। যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকলেই সে রহস্যময় ঝাঁক তাকে আক্রমণ করে। দেখা যায় এরপর তারা পৌঁছে যায় স্পেস শাটল নামে এক মহাকাশযানের কাছে, যার সাহায্যে তারা আবারও চাঁদে পৌঁছাবে এবং সাথে তারা নিয়ে নেয় মিলিটারি বাহিনীর দেয়া অত্যাধুনিক বিস্ফোরক, যে বিস্ফোরক দ্রব্য সেই ঝাঁককে ধ্বংস করার জন্য ব্যবহার করা হবে। এদিকে দেখা যায় সময় পেরোনোর সাথে সাথে বিপদ কিন্তু আরো বাড়তে থাকে। সুনামির পর এবার পৃথিবীতে প্রবল ভূমিকম্প দেখা দেয় আর তার সাথে মহাকাশযানের কুলেন্টটাও শেষ হয়ে যায়। এখানে বলে রাখি, কুলেন্ট হলো এমন একটা তরল পদার্থ যেটা কিনা যে কোনো যন্ত্রের তাপমাত্রা কমাতে বা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় এবং কুলেন্ট শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই তাদের মহাকাশযানের ইঞ্জিনও খারাপ হয়ে যায়। আর এই সমস্যার সমাধান করতে হলে পুরো নাসার টিমকে প্রয়োজন। তাই জো হাল ছেড়ে দিয়ে নিজের ছেলে জিমি এবং তার কেয়ারটেকারকে নিয়ে কলোরাডো যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্যাসি তাকে জানায় যে যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি আসবে তখন তার আকর্ষণ বল আরো অনেক বেশি হবে, সুতরাং খুব সহজেই চাঁদে পৌঁছানো যাবে। আর এটা শুনে জো আবারও সর্বশেষ চেষ্টা করবে বলে ঠিক করে। সে হারপারকে জানায় তারা দুটো ইঞ্জিনের সাহায্যে চাঁদের আকর্ষণ বলকে কাজে লাগিয়ে চাঁদে পৌঁছাবে। তারা যাত্রার জন্য প্রস্তুতি নিতে শুরু করে এবং নিজেদের মহাকাশযানের পজিশন নিয়ে বসে পড়ে। কিন্তু তাদের টেক অফ করার ঠিক 3 সেকেন্ড আগে তাদের দিকে এক বিশাল সামুদ্রিক ঝড় তেড়ে আসতে শুরু করে, যেটা আসার আগেই তাদেরকে আকাশপথে রওনা দিতে হবে এবং তারা ঠিক সেটাই করে। আকাশ ছোঁয়া বিশাল জলের ঢেউকে চিরে তীব্র গতিতে তারা নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যায়। এদিকে সেই ভয়ঙ্কর ঢেউয়ের হাত থেকে বেঁচে কোনো রকমে গবেষণা কর্মীরা হেলিকপ্টারে উঠে পালায়। আর এই তীব্র জলোচ্ছ্বাসের হাত থেকে বাঁচতে হারপারের ছেলে সানি ঝড়ের বেগে গাড়ি চালাতে শুরু করে। অন্যদিকে দেখা যায় এত কম সময়ের মধ্যে টেক অফ করার জন্য তাদের মহাকাশের ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে, ফলে মহাকাশযানটা ডান দিকে যেতে শুরু করে। যে কোনো মুহূর্তে তাদের আকাশযানটা ক্রাশ করতে পারে। এই সময় ক্যাসির পরামর্শে তারা আকাশযান থেকে দুটো বুস্টার ইঞ্জিন বিচ্ছিন্ন করে দেয়। সুতরাং তাদের আকাশযানের এখন একমাত্র ভরসা হলো চাঁদের আকর্ষণ বল। আর সৌভাগ্যবশত তাদের বুদ্ধি সঠিক সময়ে কাজ করায় তারা চাঁদের সংস্পর্শে গিয়ে পৌঁছায়। মহাকাশে পৌঁছে জো এবং হারপার নিজেদের কাজ করতে শুরু করে এবং ভেতর থেকে ক্যাসি তার ইনস্ট্রাকশন মতো মেশিন অপারেট করতে থাকে। এই কাজ করতে করতে তারা দেখে চাঁদ মহাকাশযানের ঠিক পেছনে, এবং যেহেতু চাঁদ থেকে ওই ঝাঁকগুলো যে বের হয় সেটা বৈদ্যুতিক জিনিস পেলেই সেখানে আক্রমণ করে, সুতরাং তারা মহাকাশযানের ভেতরে ঢুকে সমস্ত বৈদ্যুতিক সংযোগ এবং মেইন পাওয়ার সিস্টেম বন্ধ করে দেয়। ক্যাসি গণনা করতে থাকে যে চাঁদটা এখন কোথায় সরতে পারে। সে বুঝতে পারে তাদের কাছে এখন মাত্র 43 সেকেন্ড সময় আছে নিজেদের কাজ সম্পন্ন করার জন্য। আর এসব আলোচনা করতে করতেই দেখা যায় তাদের মহাকাশযানে চাঁদের একটা টুকরো এসে ধাক্কা মারে। অর্থাৎ চাঁদের থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো পৃথিবীতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল সেগুলোর মধ্যে দু একটা ছোট ছোট অংশ গিয়ে মহাকাশযানে ধাক্কা মারে। অন্যদিকে দেখা যায় হারপারের ছেলে সানিদের বর্তমান অবস্থান থেকে কলোরাডো এখনো অনেক দূরে। তারা গাড়ি নিয়ে সেদিকে রওনা দেয়, কিন্তু রাস্তায় কিছু দুষ্কৃতী তাদের গাড়ি সমেত জিনিসপত্র লুট করে নেয়। এরপর তারা পায়ে হেঁটেই পথ অতিক্রম করে যাত্রা শুরু করে। আর চাঁদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পৃথিবীতে এসে পড়ায় চারপাশে বিস্ফোরণ এবং জড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। এদিকে মহাকাশে দেখা যায় সেই রহস্যময় ঝাঁক বেরিয়ে আসছে এবং হারপাররা ঠিক এটাই চাইছিল, কারণ তারা মিলিটারিদের দেওয়া সেই অত্যাধুনিক বিস্ফোরক পদার্থ সেই গর্তের সামনেই রেখে এসেছে।
সেই রহস্যময় ঝাঁক মহাকাশযানের উপস্থিতি টের পেয়ে সেটাকে ধ্বংস করার জন্য ঘিরে ধরে। কিন্তু ব্যাপার হলো, মহাকাশযানের মধ্যে তো সমস্ত ধরনের বৈদ্যুতিক জিনিসপত্র অফ করে দেওয়া হয়েছে। তাহলে তারা বুঝতে পারলো কি করে যে ওখানে একটা মহাকাশযান আছে? আসল ব্যাপার হচ্ছে, তারা যে রিমোটটা দিয়ে ওখানে বিস্ফোরণ করানোর চেষ্টা করছিল, সে রিমোটটা তো ব্যাটারিতেই চলছে। সেই রিমোটটাও তো একটা বৈদ্যুতিক যন্ত্র, এবং সেই রিমোটের সিগন্যালকে অনুসরণ করেই সেই ঝাঁকগুলো মহাকাশযানটাকে ঘিরে ধরে। এদিকে দেখা যায় পৃথিবীর এই দুর্গম পরিস্থিতিতেও সানিরা কিছুটা পথ অতিক্রম করার পর একজন ব্যক্তি এসে সানিদেরকে উদ্ধার করে। আর এই ব্যক্তি হলো হারপারের স্ত্রীর বর্তমান স্বামী, যার নাম টম। টম সানিদেরকে নিজের বাড়িতে নিয়ে আসার পর জানতে পারে সেই জায়গাটা নাকি বর্তমানে নিরাপদ নয়, কারণ সংবাদ মাধ্যম থেকে জানা গেছে তারা বর্তমানে যেই জায়গাটায় আছে সেখানে আর কিছুক্ষণের মধ্যেই অক্সিজেনের অভাব দেখা দিতে শুরু করবে। তাই তারা প্রথমে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে চায়। অন্যদিকে দেখা যায় মহাকাশে পৃথিবীকে বাঁচানোর জন্য হারপাররা তাদের শেষ পদক্ষেপ গ্রহণ করে। তারা তিনজন তাদের ল্যান্ডারে বসে ওই গর্তের ভেতরে প্রবেশ করে, আর সেই মুহূর্তেই চাঁদের একটা বিরাট অংশ তাদের মহাকাশযানের সঙ্গে ধাক্কা লাগায় এক বিশাল বিস্ফোরণ ঘটে। এরপর অনেকটা দূরত্ব অতিক্রম করে তারা পৌঁছায় চাঁদের আসল রহস্যের কাছে। 20 থেকে 22 কিলোমিটার ভিতরে পৌঁছে তারা যখন সমস্ত বৈদ্যুতিক কানেকশন অন করে, তখন সেখানে থাকা ওই রহস্যময় ঝাঁকও জেগে ওঠে। এদিকে দেখা যায় তাদের সামনে পুরো একটা কৃত্রিম পরিবেশ। চাঁদের ভেতরে কোনো মাটি বা জৈব পদার্থ কিচ্ছু নেই, চারপাশটা শুধু ধাতু দিয়ে তৈরি করা। অবাক ব্যাপার, আর তার মধ্যে আছে সেই রহস্যময় ঝাঁক। তাই তারা আরো গভীরে যায়, এবং সেখানে গিয়ে তারা দেখে বিরাট এক ব্যবস্থা টেকনোলজি দিয়ে ভর্তি। সহজ ভাষায় বলতে গেলে এটা হলো চাঁদের ভেতরের সিস্টেম। ঠিক মানুষের দেহের ওপর থেকে যেমন কিডনি, লিভার এগুলোকে দেখা যায় না, ওপর থেকে চাঁদের ভেতরে যে ওই রকম টেকনোলজি থাকতে পারে সেটাও মানুষ জানতো না, ধারণারই বাইরে ছিল। ওদিকে দেখা যায় সানি এবং টম অক্সিজেন সিলিন্ডারের জোগাড় করে ফেললেও সেখানে দুষ্কৃতী এসে সেটা ছিনিয়ে নিতে চায়। কিন্তু সেই সময় সানি একটা দুষ্কৃতীর মাথায় বন্দুক ঠেকিয়ে টমের সঙ্গে অক্সিজেন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে চাঁদের আরো ভেতরে গিয়ে তারা আরেকটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। তারা দেখতে পায় সাদা ঝলমলে একটা তারার মতো। দেখে মনে হচ্ছিল ঠিক মানুষটার ভেতরে যেমন হৃদয় থাকে, সেরকমই চাঁদের মধ্যে এমন একটা জায়গা যেটা চাঁদের সম্পূর্ণ সিস্টেমকে কন্ট্রোল করছে। কিন্তু অবাক ব্যাপার, আরো গভীরে যাওয়ার পর তারা লক্ষ্য করে সেখানে লুকিয়ে আছে রহস্যময় ঝাঁকের একটা বিরাট অংশ, যারা কিনা একটা ভাইরাসের মতো চাঁদকে ঘিরে রেখেছে। শত্রুকে সামনে আসতে দেখে তারা তাদের প্ল্যান অনুযায়ী সঠিক সময় বিস্ফোরণ করতে চায়। কিন্তু এই সময় হঠাৎ করে এই ল্যান্ডারটা এক ঝটকায় সরে আসে। হারপার বলে, আমি নিজে কিন্তু ল্যান্ডারটাকে কন্ট্রোল করতে পারছি না, এটা একা একাই চলছে। দেখা যায় একটা শক্তিশালী নীল আলো তাদের ল্যান্ডারকে ওই রহস্যময় ঝাঁকের হাত থেকে বাঁচিয়ে একটানে দরজার ভেতরে ঢুকিয়ে নেয় এবং রহস্যময় ঝাঁকের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। তাদের ল্যান্ডারটা প্রবল গতিতে ভিতরে ছিটকে পড়ায় ভেঙে চুরে যায়। সেই সাথে ভেতরে থাকা তিনজনই জ্ঞান হারায়। কিন্তু এমন সময় একটা সবুজ আলো তাদের উপরে এসে পড়ে। দেখে মনে হয় আলোটা তাদের মাইন্ড রিড করছে। ওদিকে পৃথিবীতে দেখা যায় চাঁদ বর্তমানে পৃথিবীর সব থেকে কাছে চলে এসেছে এবং ধীরে ধীরে ওপরের দিকে উঠছে, অর্থাৎ আরো বড় বিপর্যয় আসতে চলেছে। এবং এই কথা ভাবতে না ভাবতেই চাঁদের মধ্যাকর্ষণ শক্তির খেলা শুরু হয়ে যায়। চাঁদের বড় বড় অংশ পৃথিবী পৃষ্ঠে পড়ে, ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে থাকে এবং মাটিতে ফাটল ধরতেও শুরু করে। আর এইসব দেখে সানিরা আরো দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। যেভাবেই হোক তাদেরকে কলোরাডো পৌঁছাতেই হবে, কারণ কলোরাডোই বর্তমানে এমন একটা নিরাপদ জায়গা যেখানে এই চাঁদের আতঙ্ক থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। তারা যেতে যেতে রাস্তায় তৈরি হওয়া এক বিশাল বড় খাতকেও গাড়ি নিয়ে কোনো রকমে অতিক্রম করে যায়। এদিকে ক্যাসি ও জোয়ের জ্ঞান ফেরার পর তারা দেখে খুব স্বাভাবিকভাবেই তারা শ্বাস প্রশ্বাস নিতে পারছে, অর্থাৎ তারা যেখানে আছে সেখানে অক্সিজেনের কোনো অভাব নেই। এরপর তারা দেখে বর্তমানে তারা যেই জায়গায় রয়েছে সেটা হলো একটা স্পেসশিপ বা মহাকাশযান। কিন্তু এটা কাদের মহাকাশযান? কারণ তাদের মহাকাশযান তো ভেঙে চুরে শেষ হয়ে গেছে। জো আর ক্যাসি কিন্তু হারপারকে কোথাও খুঁজে পায় না।
তবে ভেতরে আসার জন্য তাদের দুজনের উদ্দেশ্যে একটা দরজা খুলে দেয়া হয়। আর এটা দেখেই তারা পরিষ্কার বুঝতে পারে যে এখানে তারা ছাড়াও অন্য কেউ আছে। অন্যদিকে হারপারকে দেখা যায় সে একটা আলাদা জায়গায়। তার জ্ঞান ফিরতেই তার উপরে একটা সাদা জোরালো রশ্মি এসে পড়ে এবং সে তার চোখের সামনে 10 বছর আগে তার ছোট্ট ছেলেকে দেখতে পায়। কিন্তু সে বুঝতে পারে এই সন্তান তার নয়, তার সন্তান তো পৃথিবীতে আছে। তাহলে এটাকে? হারপারের এই প্রশ্নের উত্তরে ছোট্ট সানি বলে, বাবা, আমাকে তৈরি করা হয়েছে তোমার মস্তিষ্কের ভেতরে চলতে থাকা চিন্তা ভাবনার থেকে। আজ থেকে প্রায় বহু যুগ আগে এই মহাশূন্যের এক প্রান্তে মানবজাতির পূর্বপুরুষেরা সমস্ত সুযোগ সুবিধার অধিকারী ছিল। তাদের জীবনযাত্রাও ছিল অনেক উন্নত, তাদের প্রযুক্তি বা টেকনোলজি ছিল বিশাল উন্নত। তাদের এতটাই ক্ষমতা ছিল যে তারা নিজেদের গ্রহ ছাড়াও অন্য গ্রহকেও খুব সহজেই বসবাসযোগ্য করে তুলেছিল। তাদের জগৎ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। আর এই পৃথিবীর সঞ্চালক ছিল সেন্ট্রাল সেলফ লার্নিং কম্পিউটার সিস্টেম, অর্থাৎ কেন্দ্রীয় স্বপ্রচলিত প্রযুক্তি ব্যবস্থা। আর এই পৃথিবীতে সবকিছু ঠিকঠাকভাবে চালানোর জন্য তারা তৈরি করেছিল এক বিশেষ প্রযুক্তি। কিন্তু একসময় মানুষের তৈরি করা উন্নত প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদেরই বিপক্ষে চলে যায় আর পরিণত হয় এই সমস্ত রহস্যময় ঝাঁকের। অর্থাৎ এই রহস্যময় ঝাঁক হলো মানুষের পূর্বপুরুষেরই তৈরি এক উন্নত প্রযুক্তির জিনিস, যেটা কিনা বর্তমানে তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আর এই শত্রুর জন্যই মানুষের পূর্বপুরুষেরাও ধ্বংস হয়ে গেছে। এসব কথা বলতে বলতে ছোট্ট সানি প্রাপ্তবয়স্ক সানিতে পরিণত হয়। আর সে হারপারকে বলে, চাঁদের এই অপারেটিং সিস্টেম হলো পৃথিবীকে চালানোর অপারেটিং সিস্টেম। অর্থাৎ চাঁদের নিচে এমন এক ধরনের টেকনোলজি আছে যেটা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু চালানো সম্ভব। আর তার থেকেও বড় কথা হলো, চাঁদ এমনি এমনি সৃষ্টি হয়নি। চাঁদকে আগের দিনের মানুষেরা নিজেদের বুদ্ধি এবং টেকনোলজির মাধ্যমে তৈরি করেছিল, যাতে পৃথিবীর মধ্যে সবকিছুর ভারসাম্য রক্ষা করা যায়। কিন্তু বর্তমানে মানুষের তৈরি করা সেই হাইফাই টেকনোলজির ঝাঁক এই চাঁদকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। কারণ তারা চাঁদের পরে পৃথিবীকে ধ্বংস করতে চায়। তারা চায় এই ব্রহ্মাণ্ডে শুধুমাত্র তাদেরই অস্তিত্ব থাকুক। এরপর দেখা যায় হারপারকে তার সঙ্গীদের কাছে ফিরিয়ে দেয় এক অদৃশ্য শক্তি। এরপর নিজেদের একটু সামলে নিয়ে হারপার জোকে বলে, যেভাবেই হোক চাঁদকে বাঁচাতেই হবে, কারণ বর্তমানে আমাদের সামনে যা ঘটছে তা যুগ যুগ ধরে চলতে থাকা এক মহাশক্তির লড়াই। আর কিছুতেই রহস্যময় ঝাঁককে লড়াইয়ে জিততে দেওয়া যাবে না। এরপর তারা সেখানে একটা নতুন মহাকাশযান খুঁজে পায়। হারপার জানায়, এই রহস্যময় ঝাঁক হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কুফল, যেটাকে সংক্ষেপে আমরা বর্তমানে এআই নামে চিনি। তো এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক দিন ধরে সবার গোপনে কাজ করছিল। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আমাদের পূর্বপুরুষের ধ্বংস করেছে। এখন আমাদের বর্তমান লক্ষ্য চাঁদ। তারা চাঁদের ভেতরের সিস্টেম থেকে বেরোতে গেলে রহস্যময় ঝাঁক তাদের দিকে তেড়ে আসে। তবে এই ঝাঁক দরজার ভেতরে মাথা ঢোকানোর সাথে সাথেই দরজাটা সজোরে ঝাঁককে আটকে দেয়। আর এই সুযোগে দ্বিগুণ গতিতে হারপার মহাকাশযান নিয়ে বেরিয়ে যায়। এদিকে পৃথিবীর অবস্থা তখন অত্যন্ত ভয়ানক, কারণ পৃথিবী প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে, যেখানে নেই কোনো অক্সিজেন। চারদিক শুধুমাত্র শীত, আর প্রতি সেকেন্ডে চারপাশে ভয়ানক বিস্ফোরণ। কেন হচ্ছিল বিস্ফোরণ? কারণ চাঁদের বিভিন্ন অংশ ভেঙে ভেঙে পড়ছিল সেখানে। ওদিকে দেখা যায় ওই রহস্যময় ঝাঁক বা ওই এআই টেকনোলজি ল্যান্ডারকে গ্রাস করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এই সময় হারপার সেখানে অন্য আরেকটা স্পেসশিপ দেখে ল্যান্ডারকে তার কাছাকাছি নিয়ে যায়। আর তাতে স্পেসশিপের অটোমেটিক প্রোটেকশন সিস্টেম চালু হয়ে যায়, যার আঘাতে ওই রহস্যময় ঝাঁক বা এআই ক্ষতিগ্রস্ত হতে থাকে। স্পেসশিপের বিস্ফোরক এই রহস্যময় এআই টেকনোলজিকে একটু একটু করে ধ্বংস করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ওই এআই টেকনোলজি বা ওই ঝাঁকগুলোর ওপর বিশাল বিস্ফোরণ ঘটে। সময়ের সাথে সাথে চাঁদের ধ্বংসলীলা এতটাই বাড়তে থাকে যে পুরো পৃথিবীকে তাসের ঘরের মতো ভাঙতে দেখা যায়। ওদিকে দেখা যায় মহাকাশে সেই রহস্যময় এআই এর ঝাঁককে কোনো রকমই আটকানো যাচ্ছে না। এই সময় হঠাৎ করে ক্যাসি বিস্ফোরক রাখা রোভারের মধ্যে পৌঁছে যায় এবং ল্যান্ডার ও রোভার এই দুটোর মাঝখানের দরজাটা আটকে দেয়। আর সে জানায়, এতদিন আমার কথায় কেউ পাত্তা দেয়নি, আমাকে কেউ গুরুত্ব দেয়নি শুধুমাত্র হারপার ছাড়া।
তাই আমি আত্মত্যাগ দিয়ে দেখিয়ে দিতে চাই যে আমিও কোনো কাজে আসতে পারি, যাতে আমার মা সারা জীবন গর্ব করে বলতে পারে আমার বলিদানের কথা। এইসব কথা বলতে বলতেই সে ল্যান্ডার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। আর সেই ক্ষতিকারক রহস্যময় টেকনোলজি অর্থাৎ ওই ঝাঁক রোবরের বিদ্যুতের সংযোগ দেখে সেটাকে আক্রমণ করে। ক্যাসি এই সময় বিস্ফোরণ ঘটায়। ভয়ঙ্কর বিস্ফোরণে ওই এআই এর ঝাঁক ধ্বংস হয়ে যায়। আর এই বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে সেখানে থাকা ল্যান্ডার সহ সমগ্র পৃথিবী শেষবারের মতো আরেকটা ধাক্কা অনুভব করে। এই ধাক্কায় হার্পারের জ্ঞান হারায়, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় জোয়া এবং হার্পার সুস্থভাবে পৃথিবীতে ল্যান্ড করেছে। আর সেই এআই টেকনোলজি ধ্বংসের সাথে সাথে চাঁদ ফিরে যায় তার নির্দিষ্ট কক্ষপথে। দেখানো হয় সানিদের, তারাও সম্পূর্ণ সুস্থ, কিন্তু এই বিপর্যয়ে অক্সিজেনের অভাবে টম মারা যায়। আর সবকিছুর আড়ালে চাঁদের ইন্টারনাল সিস্টেমের মধ্যে আবারও দেখা যায় ক্যাসিকে। হার্পার যেরকম করে তার ছেলেকে দেখতে পেয়েছিল, সেখানে একই রকমভাবে ক্যাসিও দেখতে পায় তার মা এবং তার পোষ্য বিড়ালকে। ক্যাসি এখন চাঁদের একটা অবিচ্ছেদ্য অংশ, সে কিন্তু মারা যায়নি। তো এই সুন্দর দৃশ্যটির সাথেই আজকের মুভিটা এখানেই শেষ হয়। তো এই অসামান্য কনসেপ্ট নিয়ে তৈরি মুভিটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শুধুমাত্র একটা লাইক করে দিও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো। ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেয়া আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান।